হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আজকে যে 4 নম্বর অধ্যায়ের এনসিআরটি বায়োলজি 4 নম্বর অধ্যায়ের রিপ্রোডাক্টিভ হেলথের দ্বিতীয় টপিক শুরু করছি। হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বোতামটা প্রেস করে দেবে যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো যদি ভিডিওগুলো ভালো লাগে। ওকে, আর এই ধরনের মেডিকেলের এখন ভিডিও পেয়ে যাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে নিট পরীক্ষার জন্য। যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নেবে, ওকে, অবশ্যই এই চ্যানেলকে ফলো করো। কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স 3টে সাবজেক্টের এখানে কোয়ালিটি ভালো ভালো ভিডিও পাবে। এবং বোর্ডের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি বোর্ডের তো কভার হয়ে যাবে। ওকে, চ্যানেলে আমি অলরেডি কিছু ফিজিক্সের ভিডিও আপলোড করেছি, থিওরি, ওকে, এবং কিছু কোশ্চেনও আমি আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি কমপ্লিট করব, সময় লাগবে ধীরে ধীরে। ওকে, তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ওকে, কারণ তোমাদের শেয়ার সাবস্ক্রাইবই আমার ভিডিও ভালোভাবে ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। ওকে, এবং কমেন্ট করে জানাও অপিনিয়ন। তাহলে আজকে রিপ্রোডাক্টিভ হেলথের যে নেক্সট টপিক হলো পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড বার্থ কন্ট্রোল। এই টপিকে আজকে আমরা পড়ব যে পপুলেশনটা কিভাবে, এখানে যে আলোচনা করা হয়েছে এনসিআরটিতে, কীভাবে বাড়ছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ শুধু জায়গাগুলো এবং পপুলেশন কন্ট্রোলের যে নিয়ম, হ্যাঁ, কীভাবে পপুলেশনকে কন্ট্রোল করা যাবে, জনসংখ্যাকে কীভাবে কন্ট্রোল করা যাবে। তাহলে এনসিআরটিতে এখানে আমি কিছু কিছু জায়গা খালি তুলে ধরতেছি যে ওয়ার্ল্ড পপুলেশন, হ্যাঁ, 2000 এখানে 2 বিলিয়ন ছিল, মানে 1900 সালে কত ছিল, 2 বিলিয়ন জনসংখ্যা ছিল। হ্যাঁ, এটা 2000, এখন 2000 সালে 1900 থেকে 2000 সালে মানে 100 বছরে এটা 6 বিলিয়ন হয়ে যায়। এখন যে আমাদের বর্তমান জনসংখ্যা পুরো বিশ্বে প্রায় 6 বিলিয়নের উপর। ওকে, 100 কোটিতে হলো 1 বিলিয়ন হয়। ওকে, তাহলে বুঝতে পারো, ইমাজিন করে নাও। কারণ এখানে কি হচ্ছে, এখনকার বর্তমান যে কি হলো, মর্টালিটি রেটটা কমে গেছে। কেন? কারণ কি মর্টালিটি রেট কমে যাওয়ার, আর ইনফার্টিলিটির যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এই যে এখানে ম্যাটার্নাল মর্টালিটি রেট এবং ইনফ্যান্ট মর্টালিটি রেট, এই দুটো কী হয়েছে, ডিক্লাইন হয়ে গেছে ডেথ রেটটা। কী কারণে? মেইন কারণ হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, মানে মেডিকেল যে সিস্টেমটাকে অনেক উন্নত হয়েছে আগের থেকে। ওকে, তাই এখন যে রোগ প্রতিরোধ, কোনো রোগ হলে মানুষের কি হচ্ছে, সহজেই চিকিৎসা হচ্ছে, যেটা আগে এই সুবিধাটা ছিল না। সেই জন্য মর্টালিটি রেটটা বেশি ছিল, কিন্তু এই হেলথ ফেসিলিটিটা ডেভেলপড হওয়ার জন্য, হ্যাঁ, পুরো বিশ্বেই, সেই জন্য এখন ইনফ্যান্ট যখন বাচ্চারা হয় তখন মারা যায় কম। ওকে, এবং গর্ভবতী মারা কম মারা যায়। তাহলে এই জায়গাটা এখানে একটু আলোচনা করেছি, এটা মনে রাখতে পারো এবং একবার রিডিং পড়ে নিতে পারো। ওকে, নেক্সট এখানে বলেছে যে কি করতে হবে, ছোট ফ্যামিলি করতে হবে। হাম দো হামারে দো, মানে দুজন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী একজন করে দুজন, আর হলো আওয়ার টু, দুটো বাচ্চার কথা বলেছে যে দুটো বাচ্চা নিতে হবে। ওকে, ছেলে হোক অথবা মেয়ে হোক। ওকে, বলছে যে শোয়িং হ্যাপি কাপল, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলির জন্য কী হয়েছে, এখানে দুটো বাচ্চার কথা বলা হয়েছে এনসিআরটিতে। তাহলে এটাও কোশ্চেন হতে পারে। ওকে, এনসিআরটিতে যেটা আছে সেটাই কোশ্চেন, সেটাই অ্যান্সার। ওকে, মেডিকেলের নিট পরীক্ষার ক্ষেত্রে এখন এখানে মনে রাখবে। আর যেটা আমাদের ভারতবর্ষে যেটা ম্যারিজেবল এজ, মানে বিবাহের বয়স ছেলে মেয়েদের ক্ষেত্রে, যারা যারা জানো না, ম্যাক্সিমাম হয়তো জানো, যে মেয়েদের ক্ষেত্রে হলো কত হতে হবে, 18 বছর হতে হবে মিনিমাম, এবং ফিমেল, মানে মেয়েদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে হচ্ছে 21 বছর বয়স হতে হবে সরকারিভাবে। ওকে, নেক্সট চলে যাব যে টপিকটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন আসবেই এবং আসবেই, হ্যাঁ, শিওর। সেটা হলো পপুলেশন কন্ট্রোল,
মানে কিভাবে এই পপুলেশনকে কন্ট্রোল করা যাবে তার অনেকগুলো এখানে পদ্ধতি আলোচনা করা হয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা এক এক করে এখানে এখন ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং বুঝে সেগুলোকে মনে রাখতে হবে। মেইনলি হলো ন্যাচারাল, প্রথমে বলা হয়েছে ন্যাচারাল অ্যান্ড ট্রেডিশনাল, মানে প্রাকৃতিক এবং যেটা হলো সংস্কৃতিগত পদ্ধতি। ব্যারিয়ার মানে একটা আবরণ, অর্থাৎ পর্দা দিয়ে। তারপর হলো আইইউডিএস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, একটা ডিভাইস এক ধরনের। তারপর হলো ওরাল কন্ট্রাসেপটিভ, অর্থাৎ মুখে খাওয়ার যেসব গর্ভনিরোধী বড়ি হবে, ট্যাবলেট। তারপর ইনজেক্টেবলস মানে যেগুলো হচ্ছে বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে নেওয়া হবে। ইমপ্ল্যান্টস করা হবে, গঠিত করা হবে। সার্জিক্যাল মেথড হচ্ছে শৈল চিকিৎসাতে সার্জারি করে যেটা হচ্ছে গর্ভনিরোধ করা হয়। ওকে, তো এগুলো আমরা এক এক করে টপিকগুলো এখন দেখব। এখান থেকে কোশ্চিন আসবেই, প্রতি বছরই আসে এখান থেকে নিট পরীক্ষা কোশ্চিন। তাহলে ফার্স্ট হলো ন্যাচারাল মেথড। প্রাকৃতিক মেথড কোনটাকে কি বলা হয়েছে? অ্যাভয়েডিং চান্স। প্রাকৃতিক মেথডে কি হয়? অ্যাভয়েডিং চান্স অফ ওভাম অ্যান্ড স্পার্মস মিটিং। এখানে কি হচ্ছে, ডিম্বাণু আর হলো শুক্রাণু কি হচ্ছে মিলনে কি হচ্ছে বাধা পায়, অর্থাৎ মিলিত হতে পারে না। পিরিয়ডিক অ্যাবসেন্স is the such method in which couple avoid abstains from coitus from 10 to 17 of the menstrual cycle when ovulation could be expected. দেখো, এই ধরনের একটা পদ্ধতি হলো পিরিয়ডিক অ্যাবস্টেন্স, অর্থাৎ মেয়েদের বা মহিলাদের যখন পিরিয়ড চলে, পিরিয়ডটা কতদিন হয়? 28 দিন অন্তর অন্তর, মানে 1 থেকে শুরু করে 28 দিন অন্তর অন্তর হয়। তাহলে এদের মাঝখানে আমাদের যে ডিম্ব বের হওয়া, ওভুলেশন হওয়া, হ্যাঁ, মানে নিষেক হওয়ার, অর্থাৎ পুরুষ আর স্ত্রী যখন মিলিত হয়, মিলন হওয়ার সময় তাদের যে গর্ভধারণের যে মেইন সময়টা হলো, আমরা সেটাকে বলি 14 দিনে। হ্যাঁ, 14তম দিনে হলো ফিক্সড, মানে 14তম দিনে মেনস্ট্রুয়াল সাইকেলের কি হচ্ছে, ডিম বের হয়। ওকে, সেই ডিম বের হয় 13-14 দিনে তখন যদি সঙ্গম করে একজন স্বামী একজন স্ত্রীর সঙ্গে, সেক্ষেত্রে কি হচ্ছে, গর্ভধারণের সম্ভাবনাটা সব থেকে হলো বেশি হয়। সেটাকে এখানে 10 থেকে 17 দিন বলেছে, যে 10 থেকে একটা মানে অ্যাপ্রক্সিমেট নিয়েছে আগাপিছ করে। কিন্তু ফিক্সড যে কোশ্চেনটা আমরা আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে জানি যে 14তম দিনে হচ্ছে ওভুলেশন, ডিমগুলো বের হয়। সো এখানে বলেছে যে 10 থেকে মেনস্ট্রুয়াল সাইকেলে 10 দিন থেকে 17 দিনে কি হচ্ছে, অর্থাৎ সঙ্গমে কি হচ্ছে, মিলন করতে হবে না। ওকে, মিলন করা যাবে না। এই সময়টা বাদ দিয়ে যদি মিলন করে তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকবে না। এটা কে বলেছে? পিরিয়ডিক অ্যাবস্টেন্স। হ্যাঁ, টাইমটা হলো 10 থেকে 17 দিন। ওকে, ক্লিয়ার? নেক্সট, ভেরি হাই ডিউরিং দিস পিরিয়ড বলছে যে এই সময়টা হচ্ছে কি বলছে, এটাকে ফার্টিলিটি পিরিয়ড বলেছে। 10 থেকে 17 দিনকে ফার্টিলিটি পিরিয়ড বলেছে। তাহলে এই সময় করলে কি হচ্ছে, প্রেগনেন্ট হতে পারে, চান্স বেশি। হ্যাঁ, দেয়ারফোর বাই অ্যাবস্টেন্স ফ্রম দ্য কোয়েটাস ডিউরিং দিস পিরিয়ড কনসেপশন কুড বি প্রিভেন্টেড, বলছে যে কনসেপশন প্রিভেন্টেড হবে। আর নেক্সট মেথড বলেছে যে ন্যাচারাল মেথডের মধ্যে আরেকটা আছে হলো উইথড্রল অর কোয়েটাস interruptus is an another method in which the male partner withdraws his penis from the vagina just before ejaculation so as to avoid insemination. উইথড্রল হচ্ছে টেনে নেওয়া, অর্থাৎ সঙ্গমের সময় যখন সেক্স করার সময় কি বলছে, যখন সেক্স করবে যখন ইজাকুলেশন মানে হচ্ছে যখন স্পামগুলো বের হবে, শুক্রাণু বের হবে পেনিস থেকে, শীর্ণ থেকে, সেই সময় কি হচ্ছে, পেনিসটাকে ভেজাইনা থেকে, হ্যাঁ, বা যোনি থেকে কি হচ্ছে বের করে নিয়ে, অর্থাৎ যেন শুক্রাণুটা ভিতরে না যায়, সেটাকে বাইরে ফেলতে বলেছে। এটাকে বলছে উইথড্রল হলো কয়টা ইন্টারাপ্টাস মেথড। তাহলে এইভাবেও গর্ভনিরোধ কি হচ্ছে, মানে প্রিভেন্ট করা যায়। নেক্সট পদ্ধতি হলো ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হলো অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন।
ল্যাকটেশনাল এমেনোরেজ মিনস হলো কোন সময়টা হলো মেনস্ট্রুয়েশন হয় না, মেন্স হয় না। মেন্স হয় না কোন সময়টা? যখন একজন মহিলার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার আমরা জানি সাধারণত যে কি হয়, 6 মাস বাচ্চাদের কি হচ্ছে মায়ের স্তন দুধ খেতে বলা হয়। কেন বলা হয়? এর অবশ্যই কারণ আছে। এই 6 মাসটা অ্যাকচুয়ালি মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে স্তন দুধ উৎপন্ন হয়। আর এই স্তন দুধ উৎপন্ন হওয়ার জন্য কি হচ্ছে, মায়ের শরীরে, মেয়েদের শরীরে একটা অনেক বড় পরিবর্তন হয়ে থাকে। তখন কি হচ্ছে, মেন্সটা তাদের হয় না। আর মেন্স না হলে কি হবে? ওভুলেশন হবে না। In that fact, ovulation, therefore the cycle don't occur during this period. এই পিরিয়ডে কি হচ্ছে, পিরিয়ডটা ওকার হয় না। ইন্টেন্স ল্যাকটেশন ফ্লোয়িং পারচুরেশন, পারচুরেশন কি হচ্ছে, এই যে দুগ্ধ উৎপন্ন হয়, আচ্ছা, ইন্টেন্স ল্যাকটেশন ফ্লোয়িং পারচুরেশন মানে পারচুরেশনের সময় কি হচ্ছে, প্রচুর পরিমাণে কি হচ্ছে, ল্যাকটেশন হয়। ওকে, so therefore as long as the mother breastfeed in the child fully, এই সময়টা কি হচ্ছে, বলছে মা কি করে ব্রেস্ট ফিড করায়, বাচ্চাকে দুগ্ধ পান করায়, হ্যাঁ, চান্স কনসেপশন আর অলমোস্ট নীল। এই সময় হচ্ছে কনসেপশনের মানে গর্ভধারণের ক্ষমতা মানে এটা খুব কম থাকে, সুযোগটা কম থাকে। আবার দিস পিরিয়ড হ্যাজ বিন রিপোর্টেড টু বি ইফেক্টিভলি অনলি আপ টু, আচ্ছা এই সময়টা ম্যাক্সিমাম কত হতে পারে, বলছে এখানে 6 মাস পর্যন্ত এটা হবে। হ্যাঁ, পারচুরেশন মানে ডেলিভারির পর, অর্থাৎ পারচুরেশন মিনস হচ্ছে বাচ্চা প্রসবের পর থেকে 6 মাস পর্যন্ত এই হচ্ছে কি চান্সটা কম থাকে কনসেপশনের, গর্ভধারণের। নো মেডিসিন অর ডিভাইস আর ইউজড ইন দিস মেথড, কোনো ওষুধ আর অথবা বাইরের কোনো ডিভাইস ব্যবহার করা হয় না। অ্যাজ সাইড এফেক্ট, সেই জন্য কি হচ্ছে, এখানে কোনো সাইড এফেক্ট অবশ্য হয় না। হ্যাঁ, কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, একটা কি হচ্ছে ব্যর্থতার চান্স থাকে, চান্স অফ ফেলিওরটা কি হচ্ছে বেশি, কারণ এগুলোকে যদি সঠিকভাবে কেউ মেনটেন না করতে পারে তাহলে কিন্তু এগুলো ব্যর্থ হয়ে যেতে পারে প্রসেসগুলো। নেক্সট হচ্ছে বেরিয়ার মেথড। এই বেরিয়ার মেথডটা কি? বেরিয়ার মেথড, বেরিয়ার মানে হচ্ছে বেড়া। ওকে, তাহলে বেড়া কীভাবে দেওয়া হয় আমরা জানি সবাই, সাধারণত হলো মেইনলি হচ্ছে ফিজিক্যালি এটাকে বেরিয়ার তৈরি করা হয়, মানে পেনিসের মধ্যে আর হলো ভেজাইনের মধ্যে। তাহলে এখানে যেমন ফার্স্ট হলো বেরিয়ার মেথডে আসবে হলো কন্ডমস। তাহলে কন্ডমস ব্যবহার করা হয়, পুরুষ কন্ডম হতে পারে আর স্ত্রীদের কন্ডম হতে পারে। ওকে, দিস ক্যান প্রিভেন্ট কনসেপশন। এই বেরিয়ার মেথডের মাধ্যমে আরও একটা একটা কন্ডোমের এখানে উল্লেখ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে নিরোধ। নিরোধ ইজ এ পপুলার ব্র্যান্ড অফ কন্ডম ফর মেল। তাহলে মেল, এই যে নিরোধ একটা কন্ডম, যেটা হচ্ছে এই কন্ডমটা হচ্ছে পুরুষদের জন্য, এটা মনে রাখতে হবে, আসতে পারে। ইউজ অফ কন্ডমস হ্যাজ ইনক্রিজড ইন রিসেন্ট ইয়ার্স ডিউ টু ইটস এডিশনাল বেনিফিটস অফ প্রোটেক্টিং দ্য ইউজার ফ্রম কন্ট্রাক্টিং STDs and AIDS. Both the male and female condoms are disposable. তাহলে এখানে বলেছে যে কন্ডোমের রিসেন্ট হচ্ছে কি, এই কন্ডোমের ব্যবহারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এর এখানে কনসেপশন অর্থাৎ গর্ভধারণ রোধ করা ছাড়াও অন্য যে এখানে বেনিফিট আছে এই কন্ডোমের জন্য, যে বিভিন্ন যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো, ওকে, অর্থাৎ জননের মাধ্যমে যেসব সংক্রামক রোগ ছড়ায় সেই রোগগুলো কী হচ্ছে, এই কন্ডোম ব্যবহার ক্ষেত্রে সেগুলোকেও প্রতিরোধ করা যায়। তাহলে যেমন আমরা জানি একটা সবথেকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হলো এইডস, ওকে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। সো এই জন্য, এবং এগুলো কি হচ্ছে ডিসপোজেবল হয়, অর্থাৎ একবার ব্যবহার করার পরে এগুলোকে ফেলে দিতে হয়। ক্যান বি সেলফ ইনসার্টেড অ্যান্ড দেয়ার বাই গিভস প্রাইভেসি টু দ্য ইউজার। ওকে, এবং এখানে বলছে যে কেন এগুলো হচ্ছে নিজে নিজেই কি হচ্ছে লাগানো যায়। হ্যাঁ, এই জন্য তাহলে কি তাদের একটা গোপনীয়তা, প্রাইভেসি, একটা হচ্ছে নিজের হচ্ছে কি গোপনীয়তা, এখানে কেউ কন্ডোম ব্যবহার করছে কেউ তো জানতে পারতেছে না, সেই জন্য বলছে এখানে প্রাইভেসি মেনটেন হয়, গোপনীয়তা মেনটেন হয়। ওকে, নেক্সট আমরা চলে যাব যে এইরকমই আরও বেরিয়ার মেথডসের মধ্যে, বেরিয়ার্সের যেমন ডায়াফ্রামস, এটা একটা বেরিয়ার, সার্ভিক্যাল ক্যাপস, তারপর হলো ভ্যালুটস আর দ্য অলসো বেরিয়ার্স মেড অফ রাবার্স, এগুলো কী হচ্ছে রাবারের তৈরি।
that are inserted into the female reproductive tract to cover the cervix during coitus। তাহলে এখানে এই যে ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস অ্যান্ড ভ্যালুটস, এগুলো হলো ফিমেল কন্ডমস বলতে পারি, যা ফিমেলদের সার্ভিক্সে যখন সঙ্গম করার সময় ফিমেলরা তাদের ইয়েতে সার্ভিক্সে লাগায়, ভেজাইনাতে লাগায় উপরের দিকে। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো মহিলারা ব্যবহার করে, যেন কি হচ্ছে সঙ্গম করার সময় কি হবে, স্পামটা অর্থাৎ পেনিস থেকে যখন স্পাম বের হবে সেই স্পামটা কি হচ্ছে ভিতরে যেতে পারবে না, এখানেই থেকে যাবে এবং এটাকে আফটার কয়টাস সেটা কি হবে বাইরে ফেলে দিতে পারবে। দে প্রিভেন্ট কনসেপশন বাই ব্লকিং দ্য এন্ট্রি অফ স্পামস থ্রু দ্য সার্ভিক্স। এই যে বলছে তারা কি হচ্ছে স্পামের এন্ট্রিটাকে কি হচ্ছে ব্লক করে দেয়। দে আর রিইউজেবল। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস এর মধ্যে, আমরা কন্ডমটা হলো ডিসপোজেবল, ওকে, মানে ব্যবহার করার পরে ফেলে দিতে হয়, কিন্তু ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস আর ভ্যালুটস এগুলো হলো রিইউজেবল, মানে পুনরায় মানে বেশ কয়েকবার ব্যবহার করা যায় সেটা পরিষ্কার করে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে কথা, দেখো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে টুক করে এখানে কোশ্চেন দিয়ে দেবে যে হুইচ ব্যারিয়ার ইয়ে কোনটা থিংস, মানে থিংস যে কোন জিনিসটা এর মধ্যে কি হচ্ছে রিউজ করা যায়। হ্যাঁ, কনফিউশন, তাহলে এটা ক্লিয়ার, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। ডায়াফ্রাম, সার্ভিক্যাল ক্যাপস আর ভেলোর, অর্থাৎ মহিলারা যেসব যেগুলো ব্যবহার করে সেগুলো রিউজেবল হয়। স্পারমিসাইডাল ক্রিমস, জেলিস অ্যান্ড ফর্মস আর ইউজুয়ালি ইউজড অ্যালং উইথ দিস ব্যারিয়ার্স টু ইনক্রিজ দেয়ার কন্ট্রাসেপটিভ এফিসিয়েন্সি। বলছে এর সঙ্গে কি হয়, মানে কন্ট্রাসেপশন বা গর্ভধারণ সেটা যেন মানে একটা সিকিউরিটিটা সুনিশ্চিত করতে হচ্ছে কি এগুলোর সঙ্গে সঙ্গে স্পারমিসাইডাল ক্রিমস, মানে এখন বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় যেটা হচ্ছে সেক্স করার সময় ব্যবহার করা হয়, সেটাও কি করে স্পামগুলোকে কি মেরে দেয়। তাহলে স্পাম এবং জেলি ব্যবহার করা হয় এবং এক ধরনের ফর্ম যেগুলো তাদের ব্যারিয়ার্স টু ইনক্রিজ দেয়ার কনসেপ্টের সাথে এফিসিয়েন্সিটা কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয়। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলো, এখান থেকে কোশ্চিন আসবেই। হ্যাঁ, 99% তুমি শিওর থাকতে পারো। অ্যানাদার ইফেক্টিভ অ্যান্ড পপুলার মেথড হলো যেটাকে আমরা বলি আইইউডি। হ্যাঁ, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা কথাটার অর্থ হলো কি ভিতরে, ওকে, ইন্ট্রা মানে হলো ভিতরে ব্যবহার করা হচ্ছে, ইউটেরাইনের ভিতরে ব্যবহার করা হচ্ছে, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস ওই জন্য নাম দেওয়া হয়েছে, ওকে, ইউটেরাইন। সো দিস ডিভাইস আর ইনসার্টেড বাই ডক্টরস। আচ্ছা, এই আইইউডিএসগুলো শুধুমাত্র ডাক্তার এবং অভিজ্ঞ নার্সরাই কি হচ্ছে বলছে এক্সপার্ট নার্সদের দ্বারা এখানে কি হচ্ছে ইউটেরাসের মধ্যে লাগানো হয়। ইউটেরাস থ্রু ভেন দিস ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আর প্রেজেন্টলি অ্যাভেলেবেল অ্যাজ দ্য নন মেডিকেটেড, ওকে, নন মেডিকেটেড অ্যান্ড হরমোন রিলিজিং। সো এই ইন্ট্রাইউটেরাইন ডিভাইসগুলো ভাগ করেছে, প্রথমে বলা হচ্ছে নন মেডিকেটেড আইইউডিএস। তাহলে নন মেডিকেটেড আইইউডিএস এর উদাহরণ কি আছে এখানে দিয়েছে, লিপস লুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে লিপস লুপস। তারপর হলো কপার রিলিজিং আইইউডিএস। কপার রিলিজিং আইইউডিএস এর এক্সাম্পল হলো কপার টি, কপার 7 অ্যান্ড মাল্টিলোড 375। অ্যান্ড দ্য হরমোন রিলিজিং, তারপর হলো হরমোন রিলিজিং আইডিএস। হরমোন রিলিজিং আইইউডিএস উদাহরণ আছে প্রজেস্টারজেটস অ্যান্ড LNG-20, এই দুটো, ওকে, একবারে পুরো একবারে মুখস্থ রাখতে হবে, ওকে, বোঝার পরে, কারণ এখানে আসবে এক্সাম্পল এবং অলরেডি এসেছে অনেকবার পরীক্ষায়। আইইউডিএস ইনক্রিজ, আচ্ছা কাজ কি সব থেকে, এখানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো মনে রাখবে, তার সঙ্গে এই যে কার কোনটা কাজ কি কাজ করতেছে এই জায়গাটা একটু কনফিউশনাল, মানে স্পষ্টভাবে তুমি একবারে স্পেসিফিকভাবে তোমাকে মনে রাখতে হবে, না হলে একটু গন্ডগোল হয়ে গেলেই ভুল অ্যান্সার করে চলে আসবে। হ্যাঁ, আইইউডিএস মানে এখানে আইইউডিএসগুলোর কাজ কি,
ফ্যাগোসাইটোসিস অফ স্পার্মস উইথিন দ্য ইউটেরাস, মানে ফ্যাগোসাইটোসিস মানে কি হচ্ছে, ফ্যাগোসাইটোসিস একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে স্পামগুলোকে খেয়ে ফেলে এবং নষ্ট করে দেয়। ওকে, সো আবার কপার আয়নস, হ্যাঁ, অ্যান্ড দ্য কপার আয়নস রিলিজ, কপার আয়ন যে কপার আইইউডিএসগুলো কী করে, হ্যাঁ, কপার আয়োডিসগুলো কী করে, এরা কপার আয়ন রিলিজ করে। ওকে, কপার আয়ন রিলিজ করে, যখনই একটা কপার আয়ন রিলিজ হবে, হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ, তখন কি হবে, সেগুলো কি করে স্পামের মর্টালিটিটাকে কি করে বাধা দেয়, অর্থাৎ স্পামগুলোর সঙ্গে কি ধাক্কা লাগবে, তাহলে তাদেরকে যে গতিটা কি হয়ে যাবে, কমে যাবে। অ্যান্ড ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পামস, হ্যাঁ, সাপ্রেস করে দেয়, দমন করে দেয়। ফার্টিলাইজিং ক্যাপাসিটি, তাদের যে নিষেক ক্ষমতাটা কী করছে, কমিয়ে দিচ্ছে। অ্যান্ড দ্য হরমোন রিলিজিং আইইউডিএস, হরমোন রিলিজিং আইইউডিএস কী হচ্ছে, যেগুলো হরমোন রিলিজ করে, এরা কি করে, মেক দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন অ্যান্ড দ্য সার্ভিক্স হস্টাইল টু দ্য স্পামস, মানে ইউটেরাসটা যে আছে ভিতরে সেটা কি হচ্ছে আনসুইটেবল করে দেয়, অর্থাৎ অনুকূল করে দেয়, হ্যাঁ, অনুকূল না, সরি, অনুকূল না, প্রতিকূল, মানে মানে একটা অনুপযুক্ত জায়গা তৈরি করে দেয়, হ্যাঁ, সেই জায়গাটাতে কি হচ্ছে, যেন স্পামগুলো গিয়ে হচ্ছে কিনা গঠিত না হতে পারে, অর্থাৎ জায়গাটা যদি ওরা অসুবিধার হয় সেখানে তো থাকতে পারবে না, হ্যাঁ, ইমপ্ল্যান্টেশনের জন্য অসুবিধা করে দেয়। সার্ভিক হস্টাইল টু স্পাম, এই হস্টেল কথাটার অর্থ হলো প্রতিকূল, একটা পরিবেশ তৈরি করে দেয়, সেখানে তারা আর থাকতে পারে না, মানে ইমপ্ল্যান্ট হতে পারে না। আইইউডিএস আর আইডিয়াল কন্ট্রাসেপটিভ ফর দ্য ফিমেলস, এই জন্য এই সব বিশেষ কাজগুলোর জন্য আইডিএসকেও কী বলা হয়েছে, এই মানে সব থেকে আদর্শ কন্ট্রাসেপটিভ, মানে গর্ভনিরোধক বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে। ওকে, তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছো মনে হচ্ছে আমার। নেক্সট যেটা চলে যাব, হু ওয়ান্ট টু ফেল, আচ্ছা এগুলো কারা ইউজ করে, কারা করবে গর্ভনিরোধ, কিসের জন্য, যে যারা প্রেগনেন্সি ডিলে করে দেয় এবং যারা পরে বাচ্চা নিতে চায়। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথডস অফ কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া, বলছে যে ভারতবর্ষে সব থেকে বেশি এই মেথডটাকে কী করা হয়, গ্রহণ করা হচ্ছে, বা মানুষ এই মেথডই কন্ট্রাসেপশন করে। ওকে, তারপরে চলে যাব আমরা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্মল ডোজ অফ আইদার প্রজেস্ট্রোজেন অ্যান্ড অর প্রজেস্ট্রোজেন ইস্ট্রোজেন, মানে অর্থাৎ ওরাল বলতে মুখে খাওয়ার যেসব ট্যাবলেটসগুলো আছে সেগুলোর মধ্যে কি কি থাকে মনে রাখবে, যে এই যে কন্ট্রাসেপটিভ যে পিলসগুলো তৈরি করা হয় সেগুলো হলো হরমোন, যে আমরা জানি ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন হরমোন, ফিমেল যে দুটো হরমোন, এই হরমোনের হচ্ছে দুটোই মিক্স থাকে। কম্বিনেশন ইজ অ্যানোদার কন্ট্রাসেপটিভ মেথড ইউজড বাই দ্য ফিমেলস, দে আর ইউজড ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস, এই ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়, এদের পিলস বলা হয়, হ্যাঁ। ওকে, পিলস হ্যাভ টু বি টেকেন ডেইলি ফর এ পিরিয়ড অফ 21 days, বলছে যে এই পিলগুলোকে কী হচ্ছে প্রতিদিন গ্রহণ করতে হয়, অর্থাৎ প্রতিদিন নিতে হয়, প্রতিদিন খেতে হয় 21 দিন। ওকে, 21 দিন খেতে হয়, স্টার্টিং প্রেফারেবলি উইথিন দ্য ফার্স্ট 5 days অফ মেনস্ট্রাল সাইকেল, অর্থাৎ মেনস্ট্রাল সাইকেল যখন চালু হচ্ছে তার 5 দিন থেকে, তার পঞ্চম দিন থেকে 21 দিন পর্যন্ত খেতে হবে, মানে তাহলে 21 দিন আর হলো 5 দিন কত হচ্ছে 26 দিন, আর হলো টোটাল যে মেনস্ট্রাল সাইকেল যে ইয়েটা হচ্ছে 28 দিন হয়, 28 থেকে 29 দিন, তাহলে এটা পুরো কভার হয়ে যাচ্ছে। আফটার এ গ্যাপ অফ 7 days ডিউরিং হুইচ মেনস্ট্রুয়েশন অকার্স, বলছে ডিউরিং মেনস্ট্রুয়েশন হওয়ার, হ্যাঁ, একটা গ্যাপ দিতে বলছে, যে আফটার 7 দিন পরে ইট হ্যাজ টু বি রিপিটেড ইন দ্য সেম প্যাটার্ন, আবার 7 দিন পরে এটা কী হবে, রিপিট করতে বলছে। অর্থাৎ তুমি 26 দিন হয়ে গেল, দেখো 21 দিন মানে 5 দিনে শুরু করছে আর এদিকে 21 দিন খেলে টানা, তাহলে হয়ে গেলো কত 26 দিন,
26 দিন যখনই হয়ে যাবে, আমরা জানি যে গর্ভধারণ প্রেগনেন্সির যে ম্যাক্সিমাম যে 90% চান্স কত, 10 থেকে 17 দিনে। তাহলে 10 থেকে 17 দিনে কিন্তু 26 দিন পর্যন্ত তুমি এই ট্যাবলেট ধরো কেউ খাচ্ছে, তাহলে সেই 26 থেকে 27 মানে 26 দিন পর, 26 থেকে শুরু করে 27 দিন গ্যাপ দেওয়ার পরে আবার যখন মেনস্ট্রুয়েশন হওয়ার পর হ্যাজ টু বি রিপিটেড, সেটা আবার চালু করতে হবে। দে ইনহিবিট অভুলেশন, এদের কাজ কি, কী কাজ করে এই পিলসগুলো? দে ইনহিবিট অভুলেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন অ্যাজ ওয়েল এজ লেটার দ্য কোয়ালিটি অফ সার্ভিক্যাল মিউকাস টু প্রিভেন্ট and retard entry of sperms. Pills very effective with lesser side effect and are well accepted by females. Shaheli, the new oral contraceptive for female, contains a non-steroidal preparation. It is an once a week pills with very few side effects and high contraceptive value. তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা যিনি বলছে, পিলসগুলো কি করে, এরা ওভুলেশনে বাধা দেয় এবং ইমপ্ল্যান্টেশনে বাধা দেয় এবং অল্টার দ্য কোয়ালিটি, মানে কোয়ালিটিটাকে, অর্থাৎ সার্ভিক্যাল মিউকাস যে থাকে, সার্ভিক্সের মধ্যে যে মিউকাস অর্থাৎ যে তরল পদার্থটা থাকবে, হ্যাঁ, সেই মিউকাসটার কী হচ্ছে, পরিবেশটাকে চেঞ্জ করে দেয়, যেন সেখানে মানে ইমপ্ল্যান্টেশন না হওয়ার একটা অনুপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এই পিলসগুলো। এবং রিটার্ড এন্ট্রি এবং স্পার্মসগুলো, শুক্রাণুগুলোর এন্ট্রিটাকে কি করে বাধা দেয়, এবং এই জন্য পিলসগুলো ভেরি এফেক্টিভ হয় এবং এদের সাইড এফেক্টটা কী হয়, তুলনামূলকভাবে কম আছে, সেই জন্য এগুলোকে বেশি করে নেওয়া হয়। সাহেলি এইরকমই একটা পিলস হলো সাহেলি, যেটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ, এরা মহিলারা গ্রহণ করে, এবং এই সাহেলিটা হলো নন স্টেরয়েডিয়াল প্রিপারেশন। নন স্টেরয়েডিয়াল মানে হলো স্টেরয়েড জাতীয় কোনো এখানে কেমিক্যালস থাকে না। এটাকে নেওয়া হয় সপ্তাহে 1 দিন। তাহলে এটা কোশ্চেন হতে পারে যে ওয়ান্স এ উইক, মানে সপ্তাহে 1 বার করে এটাকে খেতে হয়। পিলস আর ভেরি ফিউ সাইড এফেক্টস অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। বলছে এদের সাইড এফেক্ট খুব কম থাকে এবং এদের এই কন্ট্রাসেপটিভ ভ্যালুটা কি হচ্ছে, খুব বেশি, মানে একটা নিশ্চয়তা থাকে, ওকে, এই ট্যাবলেটগুলো খেলে যে না গর্ভধারণ হবে না। নেক্সট যেটা এখানে গুরুত্বপূর্ণ, প্রজেস্ট্রোজেন্স অ্যালোন অর ইন combination with estrogens can also be used by females as injections or implants under the skin. তো বলছে যে প্রজেস্টেরন আর হলো ইস্ট্রোজেন, যে ফিমেল দুটো হরমোন আমরা জানি, এই দুটো হরমোনের কিছু কম্বিনেশন পাওয়া যায়, অর্থাৎ লিকুইড কম্বিনেশন, যেগুলো কিনা ইঞ্জেকশনের মাধ্যমে হচ্ছে ডাক্তারের মাধ্যমে মহিলারা নিতে পারে বা নেয়। বলছে ইমপ্ল্যান্ট আন্ডার স্কিনের নিচে ইঞ্জেকশনের মাধ্যমে না হয়। দেয়ার মোড of action is similar that of the pills and their effective periods are mode of actions is similar, and the effective periods are the much longer. এই ইঞ্জেকশনটার ক্ষেত্রে দেখো, আমরা সাধারণত জানি যে ট্যাবলেট বা কোনো আমাদের যে অসুবিধা হলে, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো যে কোনো আমাদের ডিজিজের ক্ষেত্রে আমরা যখনই ইঞ্জেকশন কখন নিই, যখন আমাদের কী হচ্ছে, ট্যাবলেট কাজ করতেছে না, ওকে, বলে তখন ইঞ্জেকশন নিতে হবে। অ্যাকচুয়ালি ইঞ্জেকশনটার কী হয়, ইঞ্জেকশনটার যে ইফেক্টিভিটিটা বেশি, তার কার্যক্ষমতাটা বেশি হয় এবং সেটার প্রতিরোধ ক্ষমতা সব দিক থেকেই তার একটা কী হচ্ছে, বেনিফিটটা বেশি থাকে এবং সেটা বেশি দিন ধরে অ্যাক্টিভ থাকে। তো সেই জন্য বলছে যে দেয়ার মোড অফ অ্যাকশন ইজ সিমিলার, কাজটা একই, কিন্তু দ্যাট অফ দ্য পিলসের মতোই এদের কাজ, কিন্তু তাদের ইফেক্টিভ পিরিয়ডটা অনেক দিন ধরে থাকে। অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রজেস্ট্রোজেন্স or estrogens combination or IUDs within 72 hours of coitus have been found to be very effective as emergency contraceptive, as they could be used to avoid possible pregnancy due to rape or casual
আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। সো এখানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি, যে এই যে প্রজেস্ট্রন ইস্ট্রোজেন্সের যে ট্যাবলেট তৈরি হচ্ছে বা আইইউডিএসগুলো কী হচ্ছে, যে আনপ্রোটেক্টেড সেক্স করার পরে, অর্থাৎ কোনো অসংরক্ষিতভাবে, অর্থাৎ কারো সঙ্গে কেউ সঙ্গম করলো সেক্স করার পরে, হ্যাঁ, যদি সে গর্ভনিরোধ করতে চায়, হ্যাঁ, প্রেগনেন্সি, হ্যাঁ, কে মানে আসতে বাধা দিতে চায়, তাহলে তাকে 72 ঘন্টার মধ্যে কি করতে হবে, এই পিলসগুলো কী করে গ্রহণ করতে হবে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এই জন্য এদের এমার্জেন্সি কন্ট্রাসেপটিভও বলা হয়। কত সময়, সময়টা মনে রাখতে হবে 72 আওয়ার্স, মানে 72 ঘন্টা, মানে 3 দিনের মধ্যে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট মেথড, লাস্ট মেথড হলো সার্জিক্যাল মেথড, অর্থাৎ সার্জারি করার মানে সার্জারি করে কন্ট্রাসেপশন করা, গর্ভনিরোধ করা। এই সার্জারি মেথডটাকে বলা হয় স্টেরিলাইজেশন। আর জেনারেলি অ্যাডভাইস ফর দ্য মেল অ্যান্ড ফিমেল, এটা এই সার্জিক্যাল মেথডটা পুরুষদের ক্ষেত্রেও করা যায় এবং মহিলাদের ক্ষেত্রেও করা যায়। অ্যাজ দ্য টার্মিনাল মেথড টু প্রিভেন্ট এনি মোর প্রেগনেন্সিস, মানে এটা হলো শেষ মেথড একবারেই। সার্জিক্যাল ইন্টারভেনশন ব্লকস গ্যামেট ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ারবাই প্রিভেন্ট কনসেপশনস। বলছে সার্জিক্যাল ইন্টারভেনশনটা কী করে, ব্লকস করে দেয়, অর্থাৎ বন্ধ করে দেয় গ্যামেট ট্রান্সপোর্টটা, অর্থাৎ পুরুষের যে গ্যামেট বা স্ত্রীর গ্যামেট যে ট্রান্সফারের যে স্থানান্তরণটাকে কী হচ্ছে, বন্ধ করে দেয় যখনই সার্জিক্যাল মেথড করা হয়। এখানে ছবি দেওয়া আছে, আমি ছবিটা দেখাচ্ছি। এই স্টেরিলাইজেশনটা মেয়েদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে নাম আছে স্টেরিলাইজেশন প্রসিডিউরস ইন দ্য মেল, যে পুরুষদের ক্ষেত্রে এই স্টেরিলাইজেশনটাকে বলা হয় ভ্যাসেকটমি। সো ভ্যাসেকটমি আমরা হিউম্যান রিপ্রোডাকশনে পড়েছি যে ভ্যাসেকটমি অর্থাৎ ভাস ডিফারেন্স হচ্ছে একটা নালী থাকে, ওকে। ভাস ডিফারেন্স নালীটা কোথায়, কার মধ্যে আছে, অর্থাৎ দেখো যে সেমিনিফেরাস টিউবওয়েল থেকে সেই মানে কী বলবো রেটিটিস্টিস হয়ে ভাস এফারেন্স থেকে ভাস ডিফারেন্স, এই যে নালীটা, হ্যাঁ, এই যে ভাস ডিফারেন্স নালীটা হলো এটা, হ্যাঁ, এটা হলো শুক্রাশয় থেকে এখানে ভাস ইফারেন্স, এটা ভাস ডিফারেন্স এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স, তারপর এখানে কোথায় চলে আসবে সেমিনাল, এখানে হচ্ছে সেমিনাল ভেসিকেল, যেখানে শুক্রাণুগুলো স্টোর থাকে, জমা থাকে। তাহলে এই নালীটাকে কি করা হয়, কেটে দেওয়া হয় সার্জিক্যাল মেথডকে, এই ভাস ডিফারেন্স বলা হয়, এটাকে কেটে দিয়ে কি হয়, বেঁধে দেওয়া হয়। এটাকে এই জন্যই বলা হয় যে ভ্যাসেকটমি। দেখো ভ্যাসেক হলো ভাস ডিফারেন্স বোঝাচ্ছে, আর টমি মিনস হলো এই মেডিকেল সায়েন্সের ভাষায় টমি মিনস হচ্ছে কাটা। যেমন আমি যদি বলি ডিসেক্টমি বা ডিসেক্টমি মিনস হচ্ছে আমরা যখন যদি কেউ ডাক্তারি যখন পড়বে, ডাক্তারি পড়ার সময় কি হচ্ছে, বডিকে কী হয়, ডিসেকশন করা হয়, বডি ডিসেকশন, অ্যানাটমি, হ্যাঁ, অ্যানাটমি ক্লাসে কী হচ্ছে, ডেড বডি কাটা হয়, সেটাকে হলো ডিসেকশন রুম বলা হয়। যখন ডিসেকশন রুমে কী হচ্ছে, বডি কেটে দেখানো হবে। টমি মিনস হলো কাটা, মনে রাখবে। একইভাবে টিউবেকটমি, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে টিউবেকটমি করা হয়। আমরা পড়েছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখেছি যে দেখো টিউবেকটমি, যে ফ্যালোপিয়ান টিউবটা 10 থেকে 12 সেন্টিমিটার হয়, এই 10 থেকে 12 সেন্টিমিটার যে ফিমেল টিউবটা দীর্ঘ হয়, এই ফিমেল টিউবটা কী করা হয়, সার্ভিক্সের ঠিক মানে ইউটেরাসের, এই যে দেখো এখানে ছবিটা, এই যে ফ্যালোপিয়ান টিউবটাকে কী করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে কী হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে ফ্যালোপিয়ান টিউব থেকে, ওকে। এটাকে, এই প্রসেসটাকে বলা হয় টিউবেকটমি, ওকে। তাহলে আরেকটা জিনিস বলে দিই, যখন এই কেটে বেঁধে দিচ্ছে তার ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, যে এখান থেকে স্পাম যদি এখানে ঢুকে যায়, স্পাম এখানে তো আসবে, কিন্তু এই দিক থেকে আর এদিকে যেতে পারবে না, ট্রান্সপোর্ট হতে পারবে না। আবার এই দিক থেকে এখানে কি, এটা হলো ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো রিলিজ তো হবে। ডিম্বাণু ধরো 14তম দিনে 13-14 দিনে ওভুলেশনের
14তম দিনে ডিম্বাণু রিলিজ হওয়ার পরে এদিক দিয়ে ফ্যালোপিয়ান টিউব হয়ে এদিকে আসতেছে, কিন্তু এখানে এসে তো রাস্তা বন্ধ। ওকে, তারপর তো এখানে আসতে পারবে না, বা এই দিক থেকে শুক্রাণু যেতে পারছে না স্পার্মগুলো, তাহলে তারা কি হচ্ছে, মিলিত হতে পারবে না। মিলিত না হলে কি হবে, ফার্টিলাইজেশন হবে না, নিষেক হবে না। নিষেক না হলে কি হবে, ইমপ্ল্যান্টেশন হতে পারবে না। নিষেক হওয়া, হ্যাঁ, নিষেক হওয়ার পরে কি হচ্ছে, এখানে এসে আর ইমপ্ল্যান্ট হয়, এই যে অ্যান্ডোমেট্রিয়ামে, এখানে গঠিত হয়ে তারপর ধীরে ধীরে ভ্রূণ শুরু হয়। তো এই রাস্তায় বন্ধ, তাহলে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সো নেক্সট আমরা শেষের দিকে চলে এসেছি এই টপিকের। হ্যাঁ, এটাকে তাহলে টিউবেক্টমি বলছে, বলে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার। এটাকে টাইট করে যে বলছে যে কেটে দেওয়ার পরে কি হচ্ছে, বেঁধে দেওয়া হয়। তারপর এখানে দিস টেকনিক্স আর হাইলি ইফেক্টিভ বাট দ্য রিভার্সিবল ইজ ভেরি পুয়ার। যে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখতে হবে। দেখো, একবার যে কোনো জিনিস সার্জারি করার পরে তুমি একটা জিনিসকে কেটে দিচ্ছ, কেটে দেওয়ার পরে সেক্ষেত্রে কি পুনরায় সেটাকে, হ্যাঁ, এই প্রসেসটা তো এফেক্টিভ খুব, হ্যাঁ, মানে এটা করার পরে সার্জিক্যাল এই কাজটা করার পরে কি হচ্ছে, গর্ভধারণ ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে পুরো। কেউ আর কি হচ্ছে, প্রেগনেন্ট হবে না মহিলারা। হ্যাঁ, এখন সরকারিভাবে এই কাজটা করা হচ্ছে। মহিলারা যারা বাচ্চা নিতে চায়, 2টা বা 3টা বাচ্চা নিল, সেই বাচ্চা নেওয়ার পরে কি হচ্ছে, অপারেশন করে নিচ্ছে, মানে এই কাজটাই করা হচ্ছে। ওকে, সেক্ষেত্রে কি সে তার আর কখনো সে নিশ্চিন্তেই এনি টাইম, হ্যাঁ, এনি টাইম সেক্স করতে পারে, কোনো অসুবিধা নেই। তাই সেক্ষেত্রে তার হলো গর্ভধারণ আর হবে না। কারণ কিন্তু এটা, এই প্রসেসটা বাই চান্স কোনো কারণে কোনো একজন দম্পতি যদি পুনরায় ছেলে মেয়ে অর্থাৎ বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। কেন প্রবলেম দেখা দেবে, কারণ এই প্রসেসটা দেখো, অপারেশন করে এটা কেটে দেওয়া হচ্ছে টিউবে ভাস ডিফারেন্স বা ইয়েকে ফেলোপিয়ান টিউবকে। সেক্ষেত্রে এটাকে অপারেশন করে কি করতে হবে, আবার জোড়া লাগাতে হবে। সেই জন্য বলছে যে এর যে পুনরায় মানে ঘুরে আসা রিভার্সিবিলিটি, হ্যাঁ, সেটা খুব কম হয়, ভেরি পুয়ার। হ্যাঁ, সেটা একটা জটিল হয়ে যাবে। হ্যাঁ, সো তার জন্য এটাকে কি হচ্ছে, আগে সুনিশ্চিত হতে হবে কোনো দম্পতিকে কি হচ্ছে, এই যে প্রসেসটা করার জন্য, হ্যাঁ, টিউবেক্টমি বা ভ্যাসেক্টমি করার জন্য তাকে খুবই সুনিশ্চিত হতে হবে এই যে কাজটা করার আগে। হ্যাঁ, কারণ পরবর্তীতে কিন্তু তখন আর এটাকে যে এখন আমি বাচ্চা নেব, হ্যাঁ, তখন কিন্তু এটা প্রবলেম হয়ে যেতে পারে। ওকে, it needs to be emphasized that the selection of a suitable contraceptive method and its use should always be undertaken in consultation with qualified medical professionals. ওই জন্য বলছে যে এখন উচ্চ এক্সপার্ট প্রফেশনাল আছে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। One must also remember that the contraceptives are not regular requirement for the maintenance reproductive health. In fact, they are practiced against the nature reproductive event, conception, pregnancy. One is forced to use these methods either or prevent pregnancy or to delay or space pregnancy due to personal reasons. বলছে যে এগুলো পার্সোনাল রিজনস থাকতে পারে কারো বাচ্চা নেওয়ার পরে বা আগে, হ্যাঁ, এটা পার্সোনাল ব্যাপার। নো ডাউট, কোনো সন্দেহ নেই, দ্য ওয়েট স্পেড use of this method has a significant role in checking uncontrolled growth of population. However, there are possible ill effects like nausea, abdominal pain, breakthrough bleeding, irregular menstrual bleeding, and even breast cancer, though not even significant, should not be totally ignored. সো বলছে যে কোনো সন্দেহ নেই যে এটা একটা কি করে অনেক ক্ষেত্রে কি হচ্ছে, এই যে প্রসেসগুলো থাকার জন্য বা আবিষ্কার হওয়ার জন্য আমাদের যে জনসংখ্যাটা কি হচ্ছে, কন্ট্রোল হচ্ছে। ওকে, আনকন্ট্রোল যেটা পপুলেশন গ্রোথ, সেটা কিছুটা হচ্ছে অনেকটাই এর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। হাউএভার দেয়ার পসিবল অফ এক্ষেত্রে এই যে এই প্রসেসগুলো নেওয়ার ফলে দেখো, যেমন পিলস নেওয়ার ক্ষেত্রে কিছু তো ট্যাবলেট ওষুধ যখনই নিই আমরা, কিছু সামথিং কিছু সাইড এফেক্ট থাকে, কিছু সাইড এফেক্টস আছে, নসিয়া,
হ্যাঁ, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল পেইন, পেট ব্যথা হতে পারে। হুম, তারপর হলো ব্রেক থ্রু ব্লিডিং, ব্লিডিং হতে পারে। ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, অর্থাৎ এই যে মেনস্ট্রুয়াল ম্যান্সটা কী হচ্ছে, ইরেগুলার হতে পারে, হ্যাঁ কিছুটা। ইভেন ব্রেস্ট ক্যান্সার, যে ব্রেস্ট ক্যান্সারও হতে পারে। হ্যাঁ, এই ব্রেস্ট ক্যান্সারটা আমার মনে আসলো যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা। ইভেন ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারটা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। যখন একজন মহিলা অনেক দীর্ঘদিন ধরে, সাপোজ সে দীর্ঘদিন মানে এটাকে কী হচ্ছে পিলস নিচ্ছে, বিশেষ করে যদি পিলস নেয়, ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার চান্স কিন্তু বেশি তাদের ক্ষেত্রে। কারণ সে হচ্ছে কি কৃত্রিমভাবে তার তার যে শরীরের যে ন্যাচারাল যেটা, হ্যাঁ স্বাভাবিক যেটা প্রসেস, সেটাকে কি করা হচ্ছে, সে দমন করে রাখছে। সেক্ষেত্রে এই রোগটা হয়, এবং মেডিকেলের বর্তমানে ডাক্তাররাও এই জিনিসটা বলছে। সো এটা ছিল সব থেকে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। ওকে, এই টপিকটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, বিশেষ করে যে এই যে প্রসেসগুলো, যে পপুলেশন কন্ট্রোলের যে প্রসেসগুলো পড়লাম, সেগুলো ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ। অ্যান্ড প্লিজ, আবারও বলছি আমি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে, যারা ক্লাস 11-12-এ বিজ্ঞান বিভাগে পড়তেছে এবং যারা ভবিষ্যতে মেডিকেল নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বা নিচ্ছে। ওকে, আই থিঙ্ক এই ধরনের কোয়ালিটি ভিডিও তোমরা কোথাও পাবে না। ওকে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং আমার সাবস্ক্রাইবের সংখ্যাটা তোমরা বাড়াও। ওকে, অবশ্যই পাশের বেল বাটনকে প্রেস করে রাখবে, যেন নেক্সট টপিকের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তুমি পেয়ে যাও। সো এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, গুড বাই।